আসসালামু আলাইকুম সবাইকে আমার স্পিকিং মডিউল ক্লাস পরে স্বাগতম। আম, আজকে আমরা স্পিকিং মডিউলের পার্ট 2 নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা তো জানি স্পিকিং মডিউলের পরীক্ষাটা হয় 11 থেকে 14 মিনিটসে, যেখানে পার্ট 1 থাকে, যেটা হচ্ছে ওয়ার্ম আপ সেশন, যেটা স্কোরড হয় না। এটা আমরা গত 3 ক্লাসে জেনেছি। পার্ট 1-এ এক্সামিনার উইল আস্ক ইউ জেনারেল কোয়েশ্চেন অ্যাবাউট ইউর সেলফ, মানে নিজের সম্বন্ধে কিছু কোয়েশ্চেন করে, অ্যান্ড রেঞ্জ অফ ফ্যামিলিয়ার টপিক্স, কিছু ফ্যামিলিয়ার টপিক্স নিয়ে কোয়েশ্চেন করে, সাচ এজ হোম, ফ্যামিলি, ওয়ার্ক, স্টাডিজ অ্যান্ড ইন্টারেস্ট। আচ্ছা, এই টপিক্সগুলি নিয়ে আমাদের কথা হবে। আচ্ছা, এটা নিয়ে আমরা বিস্তারিত লাস্ট 3 ক্লাসে খুব ডিটেলড আলোচনা করেছি। যদি কেউ মিস করে থাকে তো আমার প্রিভিয়াস ক্লাসগুলি দেখার অনুরোধ থাকলো। আর ফার্স্ট পার্টটা স্থায়ী হয় কতটুকু, দিস পার্ট লাস্ট বিটুইন 4 and 5 মিনিটস, তো 4 থেকে 5 মিনিট স্থায়ী হয়। আচ্ছা, এইবার আজকের যে টপিক্স সেটা হলো পার্ট 2, যেটা নিয়ে আমাদের ডিটেলস কথা হবে। পার্ট 2 তো বলা হচ্ছে ইউল বি গিভেন এ কার্ড। পার্ট 2তে বলা হচ্ছে যে আমাদের একটা কার্ড দেওয়া হবে। আচ্ছা, সেই একটা কার্ড দেওয়া হবে। আচ্ছা, তো আমাদেরকে একটা কার্ড দেওয়া হবে, গিভেন এই কার্ড। আচ্ছা, এই কার্ডটা হচ্ছে বেসিকলি কিউ কার্ড। আচ্ছা, একটা কার্ড দেওয়া হবে, সেটা হচ্ছে কি কিউ কার্ড। একটা কিউ কার্ড দেওয়া হবে। আচ্ছা, একটা কিউ কার্ড দেওয়া হবে। আচ্ছা, একটা কিউ কার্ড দেওয়া হবে। তো বলা হয় কিউ কার্ড, বেসিক্যালি কিউ মানে হচ্ছে কোয়েশ্চেন কার্ড। আমাকে একটা কোয়েশ্চেন কার্ড দেওয়া হবে। গ্রেট। কিউ কার্ড মানে হচ্ছে আমাকে একটা কোয়েশ্চেন কার্ড দেওয়া হবে। আচ্ছা, এই কার্ড দেওয়ার পর বলা হবে হুইচ আস্কস ইউ টু টক অ্যাবাউট এ পার্টিকুলার টপিক, একটা নির্দিষ্ট টপিক নিয়ে বলতে বলবে। ইউ উইল হ্যাভ 1 মিনিট। আমরা 1 মিনিট পাবো। আমাদেরকে এখানে 1 মিনিট দেওয়া হবে। ইউল হ্যাভ 1 মিনিট। আমাদের এখানে 1 মিনিট দেওয়া হবে টু প্রিপেয়ার স্পিকিং ফর দ্য 2 মিনিটস, 2 মিনিটের স্পিকিংয়ের জন্য। আচ্ছা, 2 মিনিট স্পিকিংয়ের জন্য। আচ্ছা, 2 মিনিট স্পিকিংয়ের জন্য দেওয়া হবে। আচ্ছা, প্রথমে 1 মিনিট দেওয়া হবে, অল গিভেন 1 মিনিটস। আচ্ছা, প্রথম কিউ কার্ডটা কেমন, এরকম কোয়েশ্চেন কার্ড থাকবে। যেমন এখানে একটা কোয়েশ্চেন কার্ড আছে, ডেসক্রাইব এ টিচার হু হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ ইন ইউর এডুকেশন। একজন টিচারকে ডেসক্রাইব এ টিচার, একজন টিচারকে আপনার ডেসক্রাইব করতে হবে হু হ্যাজ ইনফ্লুয়েন্সড, যে কিনা আপনাকে ইনফ্লুয়েন্সড করেছিল ইন ইউর এডুকেশন, আপনার পড়ালেখায়। তো এটা হচ্ছে কিউ কার্ডের মেইন হ্যাডিংস। তারপরে হচ্ছে এখানে কোয়েশ্চেন হচ্ছে ও ইউ শুড সে, আমাকে এখন কী কী বলতে হবে। ওয়ের ইউ মেট, মানে তার সাথে আমার কোথায় দেখা হয়েছিল। আচ্ছা, আমি বলি আগেই লেখা, মানে হ্যাডিংসটা দেওয়া আছে, আমি নোট করতে হয় কীভাবে সেটা। তো হোয়াট সাবজেক্ট হি টট ইউ, আমাদের কোন সাবজেক্ট পড়তো। হোয়াট স্পেশাল অ্যাবাউট হিম অর হার, তার ব্যাপারে কি স্পেশাল বিষয় আছে। অ্যান্ড ফাইনাল যে কোয়েশ্চেনটা আপনাদেরকে সবাইকে বলবো, যেটা ভুল করে, যে আমাকে অবশ্যই ফাইনাল কোয়েশ্চেন অর্থাৎ কিউ কার্ডের সর্বশেষ কোয়েশ্চেনটা যখন থাকে, এই কোয়েশ্চেনের একটা স্পেশাল থিংস হচ্ছে এই কোয়েশ্চেনটাকে এক্সপ্লেন করতে বলা হয়। আমরা যেটা করি যে আমরা প্রথমে যে ওয়ার ইউ মেট, দেন হোয়াট সাবজেক্ট হি অর শি টট ইউ, দেন হোয়াট ওয়াজ দ্য স্পেশাল অ্যাবাউট হিম, এগুলি এক্সপ্লেন করে ফেলি 2 মিনিটে। তো ফাইনালি যখন এক্সপ্লেন দ্য পারসন অর টিচার হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ ইন ইউর এডুকেশন সো মাচ, তো আপনার এডুকেশনে কীভাবে সে ইনফ্লুয়েন্স করছিল, এই জায়গায় বলতে বলতে আমাদের শেষটা। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাটস আমাদেরকে এই কোয়েশ্চেনটা এক্সপ্লেন করতে হবে। ইটস অল অ্যাবাউট পার্ট 2। এই হলো আমাদের পার্ট 2। এই পার্ট 2টাই হলো মেইন। এখান থেকে আমাদের এক্সামটা স্কোরিং শুরু হয়। সো কিউ কার্ড খুব ইম্পর্টেন্ট। কিউ কার্ডের ব্যাপারে যদি আমি স্পেশালি বলি, কিউ কার্ড এমন একটা জিনিস যেটা হচ্ছে যে এক্সামিনার কিউ কার্ডের উপর বেস করে আমাদের মোটামুটি 90% ডিসাইড করে ফেলে যে আপনার স্কোর কেমন হয়। আসলে এটা যখন একটা স্টুডেন্ট 2 মিনিটস কন্টিনিউয়াস বলতে থাকে, সেক্ষেত্রে এক্সামিনারের জন্য ইজি হয়ে যায় তার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে
স্কোরিং করার ব্যাপারে। আর আমরা তো জানি যে এর আগে ক্লাসে ডিসকাস করেছি যে এই ল্যাঙ্গুয়েজের স্কোরিং হয় 4টা পয়েন্টের উপর, মানে 4টা ক্যাটাগরির উপর আমরা এটাকে স্কোরিং করি। ইন এ নাটশেল আমি যদি বলি, নাম্বার 1 হচ্ছে আমরা যে বিষয়টা ইয়ে করি, প্রথম হচ্ছে ফ্লুয়েন্সি, যেটা সংক্ষেপে F&C যদি আমরা বলি। আমরা বলি ফ্লুয়েন্সি FC, ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেশনস। নাম্বার 2 হচ্ছে নাম্বার 2তে স্কোরিংটা হয় কোথায়? আমাদের লেক্সিক্যাল রিসোর্সে। আচ্ছা, তার আগে আমি গ্রামাটিক্যালটা একটু গ্রামাটিক্যাল রেঞ্জ, আর হচ্ছে রেঞ্জ, এর হচ্ছে অ্যাকুরেসি, GR এ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। নাম্বার 3তে স্কোরিংটা হয় হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, দেন মানে আমি কি ধরনের ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে পারি সেটাকে আমরা বলি লেক্সিক্যাল রিসোর্স। তো লেক্সিক্যাল রিসোর্সের উপর আমার স্কোরিং হয়। আর নাম্বার ফাইনালি 4 স্কোরিং হচ্ছে আমার প্রোনাউন্সিয়েশন। তো আমার উচ্চারণ এমন হতে হবে যেটা অ্যাটলিস্ট যেন এক্সামিনার বুঝতে পারে। প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ প্রোনাউন্সিয়েশন, এই হচ্ছে আমার 4টা জায়গার মধ্যে স্কোরিং হবে। 1 ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেশনস, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, লেক্সিক্যাল রিসোর্সেস, প্রোনাউন্সিয়েশনস। এই 2 মিনিট আমাদেরকে কথা বলতে হবে। এই হলো অবস্থা। আমার কিউ কার্ড থাকবে, এই কিউ কার্ডের উপর বেস্ট 2 মিনিটস কন্টিনিউয়াস কথা বলতে হবে। এটাই বলছে যে ইউ উইল গিভেন এ কার্ড, কোয়েশ্চেন কার্ড হুইচ আস্ক ইউ টু টক অ্যাবাউট এ পার্টিকুলার টপিক্স, একটা পার্টিকুলার টপিক্স নিয়ে কথা বলতে হবে। ইউ উইল হ্যাভ 1 minutes টু প্রিপেয়ার বিফোর স্পিকিং ফর আপ টু 2 minutes। আপনাকে 2 মিনিট কথা বলতে হবে। দ্য এক্সামিনার উইল দেন আস্ক 1 or 2 questions on the same topics, যেটা পার্ট 3 আর কি। সো ইটস অল অ্যাবাউট পার্ট 3 ইন এ নাটশেল। আচ্ছা, তো এটা যাওয়ার আগে আমার গত ক্লাসে একটা কোয়েশ্চেন ছিল। কোয়েশ্চেনটা ছিল নাম্বার 1, এভরিওয়ান ইজ ওয়ারিং দ্য জিন্স, দে আর রিয়েলি। আমার কোয়েশ্চেন ছিল দে আর রিয়েলি, আচ্ছা তারা কি? দে আর রিয়েলি ফ্যাশনেবল, ফ্যাশনেবলি। আচ্ছা, 3টা অপশন ছিল, আমার অ্যান্সার করতে বলা হয়েছিল যে কোনটা হবে। আচ্ছা, ওয়েল, সেকেন্ড কোয়েশ্চেন ছিল I had a job interview yesterday, so I dressed very formally or scruffy or formal. আচ্ছা, এই দুটো কোয়েশ্চেন ছিল। আমরা অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছি বুঝে না বুঝে। তো আসলে কেন, কোনটা অ্যান্সার হবে, কেন হবে সেটা নিয়ে আজকে একটু ডিসকাস করবো। তার আগে আমি বলি যে সবসময় আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি C2 লেভেলের ওয়ার্ড, C1 লেভেলের ওয়ার্ড ইউজ করার চেষ্টা করেন বেশি। ইভেন স্পিকিং, রাইটিং, এই দুটোর ক্ষেত্রে তো খুবই ম্যান্ডেটরি। এবং C1 C2 জানলে আপনার লিসনিং এবং রিডিংয়ের কোয়েশ্চেন আটকাবে না। যেমন স্ক্রাফি শব্দটা হচ্ছে আনটাইডি, তো এই ওয়ার্ডটা আমাকে জানতে হবে, স্ক্রাফি। আচ্ছা, তো স্ক্রাফি শব্দটা হচ্ছে স্ক্রাফি, এই শব্দের অর্থ হচ্ছে আনটাইডি অ্যান্ড লুকিং এ লিটল ডার্টি, মানে হচ্ছে নোংরা দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিই যে এটা কেমন, মানে এটা ইউজিং এ ওয়ার্ড। আর একটা ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে লার্নিং ভোকাবুলারি মনে রাখার, সেটা হলো যে এক্সাম্পল সহকারে মনে রাখার। তো আমি কোয়েশ্চেন দিলাম, এই যে এক্সাম্পল দিচ্ছি, দে লিভ ইন এ scruffy part of a town. তারা শহরের স্ক্রাফি পার্টটাতে থাকে। তাহলে বুঝতেই পারতেছে স্ক্রাফি। They live in a scruffy part of the town, scruffy part of town, অর্থাৎ স্ক্রাফি হচ্ছে নোংরা ইয়েতে থাকে। আচ্ছা, ওয়েল, তো স্ক্রাফি শব্দটা আমি আরও ইউজ করতে পারি, স্ক্রাফি লুকিং পারসন অর ম্যান। স্ক্রাফি লুকিং ম্যান। আচ্ছা, এই হলো স্ক্রাফি। এরপরের ওয়ার্ড যদি যাই, ক্যাজুয়াল অ্যান্ড স্মার্ট ফর্মাল। আচ্ছা, ক্যাজুয়াল ফর্মাল ওয়ার্ডের মিনিংটা নিয়ে আমাদের একটু কনফিউশন আছে। আমি একটু চেষ্টা করি এটাকে
সলিউশন করার জন্য এই হার্ডলটা। আচ্ছা, প্রথম হচ্ছে ক্যাজুয়ালটা এবং ফর্মাল হচ্ছে এটার অ্যান্টোনিমস। আচ্ছা, ক্যাজুয়াল যেটা ফর্মাল না সেটা হচ্ছে ক্যাজুয়ালস। আচ্ছা, ফর্মাল বলতে কি বোঝায়? ফর্মাল মানে হচ্ছে অফিসিয়াল। আচ্ছা, যেমন ফর্মাল ড্রেস যেটা থাকে সেটা। আর ক্যাজুয়াল মানে হচ্ছে যেটা আমরা মাঝে মাঝে পড়ি। আচ্ছা, ক্যাজুয়াল হচ্ছে যেটা ফর্মাল না, টেম্পোরারি। আর ফর্মাল হচ্ছে ফিক্সড। আচ্ছা, যেমন আমি বললাম ক্যাজুয়াল ড্রেস পরে আসছে। আচ্ছা, ক্যাজুয়াল ড্রেস বলতে আমাদের কোনো অফিসে ফর্মাল ড্রেস যদি হচ্ছে প্যান্ট শার্ট হয়, তাহলে ক্যাজুয়াল ড্রেস হবে পাঞ্জাবি পায়জামা, এটা বড় হচ্ছে ক্যাজুয়াল ড্রেস। আচ্ছা, তাহলে বোঝা গেল ফর্মাল মানে হচ্ছে অফিসার, আর ক্যাজুয়াল মানে হচ্ছে ফর্মাল অফিসিয়াল ড্রেস যেটা। যেমন একজন মিলিটারিতে যদি থাকে তার অফিসিয়াল বা ফর্মাল ড্রেস হচ্ছে সে যেটা পরে মানে তাদের যে ইউনিফর্ম আছে সেটা অফিসার। এই হলো ক্যাজুয়াল শব্দের অর্থ হলো। আচ্ছা, ক্যাজুয়ালের আরেকটা মিনিং হচ্ছে টেম্পোরারি, যে সে হচ্ছে টেম্পোরারি, ক্যাজুয়াল জব। এখন আমি যদি বলি এটা ক্যাজুয়াল জব, তাহলে বোঝা যাচ্ছে টেম্পোরারি জব। আর ফর্মাল জব কিন্তু অলমোস্ট ফিক্সড জব। হ্যাঁ, এটা হলো তখন আমরা ফর্মাল জব বলি। তো অলমোস্ট ওয়ার্ডের পার্থক্য করা যাচ্ছে যে ক্যাজুয়াল মানে হচ্ছে টেম্পোরারি আর ফর্মাল মানে ফিক্সড। এখন অনেক ইয়াতে কিন্তু আমাদের ক্যাজুয়াল এমপ্লয়ি থাকে। ক্যাজুয়াল এমপ্লয়ি মানে হচ্ছে যখন তাদেরকে যখন লাগে, তো তাদের জবটা মানে যখন দরকার পড়ে, একটা বছরে এরকম না যে সারা বছর তাদেরকে বেতন দিয়ে রাখে। ক্যাজুয়াল এমপ্লয়ি মানে হচ্ছে যাদেরকে চুক্তিভিত্তিক নেওয়া হয় এবং যখন প্রয়োজন পড়ে তখন আমরা ক্যাজুয়াল এমপ্লয়িজ বলি। আচ্ছা, তাহলে আমার ক্যাজুয়াল আর ফর্মালটা বোঝা যাচ্ছে যে ফর্মাল এমপ্লয়ি যারা আছে তারা অলমোস্ট ফিক্সড। আচ্ছা, তাদেরকে আমরা ক্যাজুয়াল এমপ্লয়িজ বা ক্যাজুয়াল ওয়ার্কার্স বলে। এই হলো ক্যাজুয়াল এবং ফর্মালের ব্যাপার। আচ্ছা, এরপর হচ্ছে স্মার্ট অ্যান্ড ফ্যাশনেবল। স্মার্ট শব্দের অর্থ তো আমরা জানি। স্মার্ট মানে হচ্ছে, যদি আমরা স্মার্ট নিয়ে একটু কথা বলি, স্মার্ট হ্যাঁ, স্মার্ট শব্দের অর্থ হচ্ছে স্টাইলিশ। আচ্ছা, স্মার্ট শব্দ হচ্ছে আমি প্রথমে যদি স্টাইলিশ, তারপর হচ্ছে ব্রিলিয়েন্ট, তারপর তোমার কুইক। আচ্ছা, এই হলো স্মার্ট এর অবস্থা। স্মার্ট মানে স্টাইলিশ, ব্রিলিয়েন্ট, কুইক। আচ্ছা, আর ফ্যাশনেবল শব্দের অর্থ হচ্ছে যদি নিয়ে আসি, ফ্যাশনেবল হচ্ছে পপুলার এট এ পার্টিকুলার টাইম, সেটা হচ্ছে ফ্যাশনেবল। আচ্ছা, ফ্যাশনেবল শব্দের অর্থ হচ্ছে, ফ্যাশনেবল আর স্মার্ট কিন্তু আলাদা শব্দ। হ্যাঁ, পপুলার এট পার্টিকুলার টাইম। আচ্ছা, এটাকে আমরা ফ্যাশনেবল বলে, পপুলার এট পার্টিকুলার টাইম। Popular at particular time. PAR হবে পপুলার অ্যাট পার্টিকুলার টাইম, সেটা হলো ফ্যাশনেবল এবং স্মার্ট এক জিনিসটা ফ্যাশনেবল কাইন্ড অফ পপুলারের সাথে রিলেটেড। আচ্ছা, এই ওয়ার্ডের মিনিংগুলো শিখে নিলাম এবং আমরা বারবার গুড ব্যাড এগুলি ইউজ না করে আমরা এগুলি ইউজ করার চেষ্টা করবো। যদি ব্যাড হয় স্ক্রাফি, আর গুড হলে স্মার্ট, দেন ক্যাজুয়াল, ফর্মাল যদি ইউজ লাগে ফ্যাশনেবলস, এই ওয়ার্ডগুলো আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এবার অল অ্যাবাউট আমার কোয়েশ্চেন ছিল, এভরিওয়ান ইজ ওয়ারিং টাইট জিন্স দিস ইয়ার। এই ইয়ারে সবাই টাইট জিন্স পরছে, দে আর রিয়েলি ফ্যাশনেবল না ফ্যাশনেবলি বা ফ্যাশন। এখানে ফ্যাশন শব্দটা হচ্ছে নাউন, ফ্যাশনেবল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ফ্যাশনেবলি হচ্ছে অ্যাডভার্ব। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার কী হবে? আচ্ছা, পরের কোয়েশ্চেন হচ্ছে আই হ্যাভ এ জব ইন্টারভিউ ইয়েস্টারডে। আমার ইয়েস্টারডে একটা জব ইন্টারভিউ ছিল, সো আই ড্রেস ভেরি ফর্মালি, এটা হচ্ছে অ্যাডভার্ব। স্ক্রাফি সেটা তো জানলাম যে অ্যাডজেক্টিভ, আর ফর্মালও অ্যাডজেক্টিভ। তো আমার এখানের মধ্যে কোনটা হবে কোয়েশ্চেন? আচ্ছা, এটাতে কনফিউশনস। তো এটা কনফিউশনটা সলভ হয়ে যাবে যদি আমি লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্বটা জানি। আচ্ছা, অল অ্যাবাউট আমার এখন ল্যাঙ্গুয়েজ কনসার্ন, যে আমি লিঙ্কিং ভার্ব এবং অ্যাকশন ভার্বটা যদি জানি। আচ্ছা, লিঙ্কিং ভার্বগুলি হচ্ছে মানে খুব লিমিটেড আর কি, তো সব মিলে 12-13টা লিঙ্কিং ভার্ব আছে।
আচ্ছা লিঙ্কিং ভার্বের পর সবসময় অ্যাডজেক্টিভ বসবে, এটা হলো মেইন ইয়া যে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ। আচ্ছা লিঙ্কিং ভার্ব কোনটা? আচ্ছা যদি আমরা বলি যে লিঙ্কিং ভার্বগুলি কোনটা? আচ্ছা এবার আমরা দেখি লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্ব। বি ভার্বগুলি হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা বি মানে হচ্ছে অ্যামিজার। আমরা যারা বি সম্বন্ধে আইডিয়া নেই তাদেরকে বলি নি, বি বলতে অ্যামিজারকে বোঝায়। আচ্ছা এই হলো লিঙ্কিং ভার্ব বি। তারপর হচ্ছে বিকাম, স্টে, রিমেইন। আচ্ছা রিমেইন এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তারপর এদিক থেকে আচ্ছা একটু আগে লিঙ্কিং ভার্ব যেহেতু, আচ্ছা এদিক থেকে যদি এসে সিম, অ্যাপিয়ার, সাউন্ড, এই তিনটার মিনিং হচ্ছে মনে হয়। সিম মানে মনে হয়, অ্যাপিয়ার শব্দের অর্থ মনে হয়, সাউন্ড মানে হচ্ছে মনে হয়। আচ্ছা তারপর হচ্ছে ফিল, লুক, স্মেল, টেস্ট। এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। হ্যাঁ এই 11টা হচ্ছে আমাদের ওই 13-14টা বলছিল কারণ বিহিতে আছে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বিন, এই কারণে আর কি। তো এই কয়েকটা হলো অলমোস্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব। আচ্ছা লিঙ্কিং ভার্বের পর আমার অ্যাডজেক্টিভ বসবে। আচ্ছা যদি এখন আমরা এক্সাম্পলে যাই তাহলে বুঝবো। আর বাকি সব ভার্ব হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে ক্যাটাগরি খুব সোজা যে এই কয়টা হলো লিঙ্কিং ভার্ব আর বাকিগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। এই কয়টা হলো আমার লিঙ্কিং ভার্ব, বাকিগুলো অ্যাকশন ভার্ব। আচ্ছা লিঙ্কিং ভার্বের পর বলছি আমরা অ্যাডজেক্টিভ হবে আর অ্যাকশন ভার্বের পর আমার অ্যাডভার্ব হবে। আচ্ছা লিঙ্কিং ভার্বের পর আমার অ্যাডজেক্টিভ হবে, যেমন হি লুকস স্মার্টলি, হয় না, হি লুকস স্মার্ট। কারণ লুকটা হচ্ছে আমার এই যে এখানে লুকটা আছে, সেই লুক শব্দের লুকটা হচ্ছে আমার এই যে লুকটা আছে, লুকটা কিন্তু আমার এই যে লুক, হ্যাঁ এই লুকটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে হি লুকস স্মার্ট, লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হচ্ছে, স্মার্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট হি ওয়ার্কস স্মার্টলি, এখানে অ্যাডভার্ব হয়েছে কেন, স্মার্টলি হয়েছে কেন? তো এটার কারণ হচ্ছে যে কেন স্মার্টলি হয়েছে, এর কারণ হচ্ছে হি ওয়ার্কস স্মার্টলি, কারণ হচ্ছে ওয়ার্কসটা হচ্ছে অ্যাকশন ভার্ব। এখানে যে ওয়ার্কসটা আছে, কারণ লুকস হচ্ছে এই কটা, তো আমরা বললাম যে 11টা ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব। এগুলির বাদে যেগুলি আছে, এগুলি ছাড়া যেগুলি আছে সেগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। আর অ্যাকশন ভার্বের পর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাকশন অ্যাড। তো এই যে এলওয়াই লাগলে অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই লাগলে তো আমরা জানি অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে হি ওয়ার্কস স্মার্টলি। আচ্ছা ইট টেস্ট ডেলিশিয়াস, যেটা খুব সুস্বাদু লাগতেছে। আচ্ছা ডেলিশিয়াস, তাহলে আমার এখানে কেন এটা ডেলিশিয়াস হচ্ছে, কারণ হচ্ছে যে টেস্টটা হচ্ছে আমার, এই যে দেখেন টেস্টটা হচ্ছে কি, টেস্টটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। এই কারণে হি টেস্ট ডেলিশিয়াস। আচ্ছা তাহলে হি কুকসটা হচ্ছে আমার অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পর কী হবে আমার, অ্যাকশন ভার্বের পর হচ্ছে আমার অ্যাডভার্ব। তাহলে অ্যাকশন ভার্বের পর অ্যাডভার্ব হলো, আর ডেলিশিয়াস থাকবে না, ডেলিশিয়াসলি হয়ে যাবে। আই ফিল গ্রেট বাট হি ওয়ার্কস গ্রেটলি। তো এখানে গ্রেটলি কেন হবে, আর এখানে ফিল হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। আচ্ছা এই যে ফিল হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। আচ্ছা ফিল হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পর হচ্ছে আমার এখানে আই ফিল গ্রেট। আচ্ছা এই জন্য যে অ্যাডজেক্টিভ হচ্ছে, বাট হি ওয়ার্কস গ্রেটলি, ওয়ার্কস তো হচ্ছে অ্যাকশন ভার্ব, এই জন্য এটা হচ্ছে গ্রেটলি। আচ্ছা তো খুব ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা তো জানলাম যে বি মানে হচ্ছে অ্যামিজার। আচ্ছা এই বি ভার্ব থাকলে কী হবে, এবং এটা পাস্ট হচ্ছে বি, পাস্ট হচ্ছে ওয়াজওয়ারও কিন্তু আপনার লিঙ্কিং ভার্ব, যেহেতু বীর ফর্ম, বীর পাস্ট ফর্ম, এই ওয়াজ এবং এই ওয়াজওয়ার, এটা পাস্ট ফর্ম ওয়াজওয়ার, দেন হচ্ছে বিন। আচ্ছা তাহলে এই ওয়াজওয়ার, বিন, এটা হচ্ছে, এগুলিও হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পর কী হবে আমার অ্যাডজেক্টিভ বসবে, আর বাকি সবই তো অ্যাকশন ভার্ব, এগুলি বাদে, তাহলে এগুলোর পর অ্যাডভার্ব হবে। এবার আমি আমার কোয়েশ্চেনটাতে চলে যাই, যেটা শুরুতেই আমরা ডিসকাস করার জন্য বলছিলাম। আচ্ছা আমার কোয়েশ্চেন ছিল এভরিওয়ান ইজ ওয়ারিং টাইট জিন্স দিস ইয়ার, দে আর রিয়েলি। এখানে আমার ভার্ব আছে দে আর, আরটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব, আরটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, যেমন বি থেকে আসছে, বি মানে হচ্ছে অ্যামিজার। তাহলে আমার এখানে চোখ বন্ধ করে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হচ্ছে এ বি এল ই থাকলে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্সার হবে ফ্যাশনেবল। আচ্ছা তাহলে হচ্ছে এভরিওয়ান ইজ ওয়ারিং টাইট জিন্স দিস ইয়ার, দে আর রিয়েলি ফ্যাশনেবল। আচ্ছা পরটা হচ্ছে আই হ্যাড এ জব ইন্টারভিউ ইয়েস্টারডে আমার একটা জব ইন্টারভিউ ছিল, সো আই ড্রেসড। এখানে হচ্ছে ভার্ব হচ্ছে ড্রেস। আচ্ছা ড্রেসটা কি লিঙ্কিং ভার্ব না অ্যাকশন ভার্ব? হ্যাঁ ব্রিলিয়ান্ট।
এই হচ্ছে কামাল ভাই, দেখেন আপনার জন্য স্পেশালি এখানে ড্রেসড হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বের পর কি হবে? অ্যাডভার্ব হবে। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা আছে? একটা অ্যাডভার্বই আছে, এলওয়াই থাকলে অ্যাডভার্ব, তাহলে হি ড্রেসড ফর্মালি। তাহলে এখানে হবে কি আমার ফর্মালি, হি ড্রেসড ফর্মালি। এই তো এগুলি আমার জানতেই হবে আইএলসে, যে কখন অ্যাডজেক্টিভ হয়। অ্যাডজেক্টিভ খুবই সোজা, যে লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ হয় আর অ্যাকশন ভার্বের পর অ্যাডভার্ব হয়। ইটস অল অ্যাবাউট আমাকে জানতে হবে। আচ্ছা, আমরা এখন কিউ কার্ডে চলে যাই। কিউ কার্ড ছিল ডিসক্রাইব এ টিচার হু হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ ইন ইউর এডুকেশন। আমি রেড কালার দিয়ে হাইলাইট করছি, যে দেখেন আমাকে কি বলছে, ডেসক্রাইব এ টিচার। আমাকে অবশ্যই আমার টিচার নিয়ে কোয়েশ্চেন করছে, যে আমাকে টিচার হু ইনফ্লুয়েন্সড, যে আমাকে ইনফ্লুয়েন্স করছে ইন ইউর এডুকেশন। এই হলো যে ইনফ্লুয়েন্সটা করছে আমার পড়ালেখা, এডুকেশনে, শিক্ষাতে। আচ্ছা, প্রথমে ছিল ওয়ের ইউ মেট। আমার ফার্স্ট কোয়েশ্চেন ওয়ের ইউ মেট। এখন আমি এই কিউ কার্ডের ব্যাপার হচ্ছে যে কিউ কার্ড অ্যান্সার করতে হলে আমাদেরকে পুরো সেন্টেন্স তো এখানে 1 মিনিটে বলা যাবে না, তো আমাকে কিওয়ার্ড লিখতে হবে। তো আমি এইভাবে কিওয়ার্ড লিখলাম যে তার সাথে আমার দেখা হয়েছিল অ্যাট এলিমেন্টারি স্কুল, ওয়ের ইউ মেট। তো আমি লিখলাম যে এলিমেন্টারি স্কুল, যেটাকে আমরা প্রাইমারি স্কুল বলি, সেখানে আমার সাথে দেখা হয়েছিল। হোয়াট সাবজেক্ট হি অর শি টট ইউ, যেহেতু মিস্টার এক্স, এখানে আমি মিস্টার এক্সকে নিয়ে নিলাম, মিস্টার সরকার, মিস্টার মিস্টার সরকার। মিস্টার সরকারের সাথে আমার মিট হয়েছে এলিমেন্টারি স্কুলে। কোন সাবজেক্ট পড়াতেন? আমি এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো ওই কিওয়ার্ডটা এই যে এইভাবে এইভাবে কিওয়ার্ড লিখবো, যে মেয়েটার স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াতেন। হোয়াট স্পেশাল, হি ওয়াজ ব্রিলিয়ান্ট টিচিং টেকনিক, এই কেয়ারিং, এই হলো আমার কিনোট কানেক্টেড টু প্যারেন্টস। তার স্পেশাল জিনিস কী ছিল? উনি কেয়ারিং ছিলেন, প্যারেন্টসদের সাথে ইয়ে ছিল, যেহেতু প্যারেন্টস। 4 নাম্বার হচ্ছে এক্সপ্লেইন। তো আমি এক্সপ্লেইন করবো হাউ দিস পার্সন টিচার হ্যাজ ইনফ্লুয়েন্সড ইউ ইন ইউর এডুকেশন সো মাচ। কি মনে করো? তো এই হলো আমি যেহেতু এইখানে জিনিসগুলিকে কি শর্ট নোট করেছি, আপনারা একটু সময় নেন আর এখানে একটু শর্ট নোট করেন। হ্যাঁ, 1 2 3 4টা শর্ট নোট করেন। আচ্ছা, শর্ট নোট করার পর আপনাকে একটা 2 মিনিটের একটা স্টোরি বানাতে হবে। আমি আপনাকে খুবই বলে দিই, আপনারা যদি 7+8 যদি পেতে চান, অর্থাৎ এই কোয়েশ্চেনগুলিকে এমনভাবে কি নোট করবেন যাতে আপনার 2 মিনিটের মোটামুটি একটা স্টোরি হয়ে যায়। একদম কন্টিনিউয়াসলি বলতে থাকবেন, বারবার কোয়েশ্চেন রিপিট করা দরকার নাই। লাইক কোয়েশ্চেন আপনি এরকম রিপিট করা দরকার নাই, ওয়ার ইউ মেট উইথ হিম অর হার, মিট হিম অর হার, তার সাথে কোথায় আপনার দেখা হয়েছিল, এরকম। আবার বলার সময় হি ইজ ইংলিশ টিচার, ওয়েল হোয়াট সাবজেক্ট হি ইজ টট ইংলিশ, আদার সামটাইমস না, লাইক এরকম না। আপনি কিওয়ার্ডগুলি বানায় রাখবেন, বানায় কন্টিনিউয়াস বলতে থাকবেন অ্যাজ আমি যেভাবে আমার কোয়েশ্চেনটা আমি রেডি করে রাখছি। আচ্ছা, ওয়েল, তো আপনারা এখন 1 2 3 4টা এটা নিজেরা করবেন, করে আপনারা এখন 1 মিনিটের মতো প্রিপারেশন। আফটার 1 মিনিট ইউ হ্যাভ টু স্পিক। তো আমরা 1 মিনিট একটু আপনাদের লেখা পর্যন্ত আমি তো শিখিয়ে দিলাম কীভাবে 1 মিনিটে নোট করতে, খুব কুইক। তো এই 4টা আপনারা রেডি করুন, আর পর আপনার প্লিজ রাইট। আমরা এখন আপনার জন্য 1 মিনিট ওয়েট করছি। ওকে, ব্রিলিয়েন্ট। সো আপনারা পোস্ট করে এখানে 1 মিনিট করতে পারেন, তারপর আসলে। আচ্ছা, বেল, এখন আমরা শুরু করি। আমাদের স্যাম্পল অ্যান্সারটা কী ছিল? তো আমার ফার্স্ট কোয়েশ্চেন, আমরা তাহলে কোয়েশ্চেনগুলি দেখে নিই। ওয়ার ইউ মেট হিম অর হার, আচ্ছা, আমরা তাকে মেট এট এলিমেন্টারি স্কুল, ওয়েল হোয়াট সাবজেক্ট হি টট ইউ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রেট। হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিম অর হার, তো তারপর পরে ব্রিলিয়েন্ট টিচিং টেকনিক, কেয়ারিং, কানেক্টেড প্যারেন্টস। এখন আমরা এটা বলবো। আচ্ছা, এক্সপ্লেন হাউ দিস পার্সনটা কেমন ছিল। ওয়েল, আমরা এখন মডেল অ্যান্সারটা খেয়াল করি। I meet Mr. Sarker in my elementary school. Actually, I was the student of Man's School of English located in Dhaka. He was my mentor, and with his direct supports and suggestions, I have crossed many of the barriers of my life, both academic and personal. So I'm really grateful to him and have been greatly inspired by his teaching techniques. If he didn't guide me in my education, I think I would not be able to arrive in this position today. And this is a delightful Q-card topic, and I'd like to thank you for this topic. আচ্ছা, এটা আপনি বলতে পারেন, বাট এটা অনেক সময় আমি লাইনটা লিখছি, এটা আসলে বলার দরকার নেই। অনেকে একটু বলতে পারে যে এটা এই সেই টপিকস, আমি এটা লিখছি, এটা হচ্ছে, এটা কখনোই বলবেন না। এটা কন্টিনিউয়াসলি আপনি কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার করে যাবেন। হ্যাঁ, এটা আপনার বলার দরকার নেই। এটা অনেকে ভাববে যে আমি বলবো না, আপনি জাস্ট কোয়েশ্চেন অনুযায়ী অ্যান্সার দিতে থাকবেন, এটা দরকার নেই। আচ্ছা, ওয়েল, এবার আমার এটা ফার্স্ট পার্টের কোয়েশ্চেন ছিল। আমার প্রথম কোয়েশ্চেনটা আমার কিউ কার্ড অনুযায়ী এটা আমি প্রিপেয়ার করে রাখছি, যে ওয়ার ইউ মেট হিম অর হার, তার সাথে কোথায় রাখা হয়েছে। দেখেন,
I met Mr. Sarker in my elementary school. Actually, I was the student of Sman School of English located in Dhaka. He was my mentor. Okay, very good word. He was my mentor. যিনি আমাদের mentoring করেন, it's a very good word, mentor. And with his direct supports and suggestion, I have crossed many barriers. Okay, এইখানে ক্রস করছি, এটার চেয়ে সবচেয়ে সুন্দর ওয়ার্ড যদি একটু ইউজ করতে চাই, অনেকে ক্রস করছে না, আই ওভারকামড। হ্যাঁ, এখানে আমরা ওভারকামড ইউজ করবো, এটা একটু বেটার ওয়ার্ড। হ্যাঁ, ওভারকাম। আচ্ছা, এখানে ওভারকামিং কামের কোনো না ইডি হবে, কারণ হ্যাঁ হ্যাভের পর হচ্ছে ইডি হয়, ওভারকামড। আচ্ছা, আই হ্যাভ ওভারকামড মেনি ব্যারিয়ার্স, আচ্ছা, of my life, both academic and personal, আমাদের পড়ালেখার এবং পার্সোনাল লাইফ থেকে। সো I'm grateful to him and have been greatly influenced. আপনার কতদিন ভয়েস পড়াইছিলাম, দেখেন have been greatly inspired by his teaching technique. Well, পরেরটা হচ্ছে আমার কন্ডিশনাল সেন্টেন্স, হচ্ছে if he didn't guide me। আপনার কন্ডিশনালটা ব্যবহার করবেন যদি তিনি যত্ন না নিতেন, যদি তিনি আমাকে গাইড না করতেন। If he didn't guide me, if he didn't guide me in my education, যদি আমার এডুকেশন গাইড না, I think I would not. This is a conditional এক পাশে যদি এখানে didn't ইউজ হয় তাহলে আমাদের তখন আমাদেরকে would ইউজ করতে হয়। So I would not be able to arrive in this position today. এটা খুব সুন্দর এক্সপ্রেশন, এটা আমরা ব্যবহার করতে পারি। সো ইটস অল অ্যাবাউট আমার প্রথম কোয়েশ্চেনটা, কিন্তু আমি কোয়েশ্চেনটা পরীক্ষায় পড়বো না, আমি জাস্ট কন্টিনিউস একটার পর একটা বলে যাবো। পরেরটা ছিল হোয়াট সাবজেক্ট হি টট। ওয়েল, পরের সাবজেক্ট ছিল মিস্টার সরকার ওয়াজ দ্য টিচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন দিস স্কুল। হি ওয়াজ রিয়েলি এ গ্রেট টিচার অ্যান্ড ইউজ টু টিচ ইন সাম আনকনভেনশনাল মেথড। হি হার্ডলি ইউজড বুকস or other teaching materials for teaching in the classroom. উনি বইটো এগুলি নিয়ে আসতেন না। He also had some other tactics to impress the students, and most importantly he knew all the names of the student which I have never seen before. আচ্ছা, এটা একটা ভালো ব্যাপার তার ব্যাপারে। তো উনি আনকনভেনশনাল মেথড, ইটস এ ভেরি গুড ওয়ার্ড, মানে যেটা কনভেনশনাল না, রেগুলার না, তো ওনার কাছে ইউনিক কিছু মেথড ছিল, দিস কল আনকনভেনশনাল। হি হার্ডলি, আচ্ছা, এই হার্ডলি শব্দ হচ্ছে এখানে যেহেতু হি ইউজ, তাহলে হার্ডলি শব্দ হচ্ছে, হার্ডলি শব্দের অর্থ হচ্ছে ডাজেন্ট। আমরা ডাজেন্টের পরিবর্তে হার্ডলি ইউজ করতে পারি। হ্যাঁ, হি ডাজেন্ট, তখন মানে হার্ডলি ইউজ করে, ইউজ তখন ডাজেন্ট, সরি এখানে পাস্ট ইউজ করেছে, হি ডিডেন্ট ইউজ। আচ্ছা, তখন আমাদের হবে ডিডেন্ট। হি ডিডেন্ট মানে যদি হার্ডলি মানে আর তাহলে হি ডিডেন্ট ইউজ বুকস অর আদার টিচিং মেটেরিয়ালস ফর টিচিং ইন দ্য ক্লাস, তার মানে সেগুলো ইউজ করতে না। হি হ্যাড সাম আদার টেকনিক্স টু ইমপ্রেস, তার বিভিন্ন ধরনের অন্য টেকনিক ছিল যেগুলিতে আমাদের ইমপ্রেস করতো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, সবচেয়ে বড় জিনিস, এইটা ব্যবহার করে শিখবেন, মোস্ট ইম্পর্টেন্টলি। দেখছেন কি সুন্দর করে একটা লিঙ্কিং ওয়ার্ড আমি ইউজ করলাম। হ্যাঁ, এটা ইউজ করেছিলাম মোস্ট ইম্পর্টেন্টলি। হি নিউ অল দ্য নেমস, এই যে নামস জানাটা, এটা কিন্তু একটা ভালো কোয়ালিটি, টিচারদের আসলে জানতে হয়, এটা স্টুডেন্টকে বেশ ইমপ্রেস করে যে সবার নাম জানে। এবং হি নিউ অল দ্য নেমস, তিনি সবার নাম জানেন, অফ হিজ স্টুডেন্ট হুইচ আই হ্যাড নেভার সিন বিফোর, যেটা আমি দেখি না। বেশ কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করেছি এই যে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি হি নিউ অল দ্য নেমস অফ হিজ স্টুডেন্ট হুইচ আই হ্যাড নেভার সিন বিফোর। আমাকে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার শো আপ করতে হবে এক্সামিনারকে, এই জন্য অবশ্যই আপনারা এইভাবে বলার চেষ্টা করবেন। আচ্ছা, তারপরের কোয়েশ্চেনটা ছিল আমার what was special about him। আমি আগে brilliant teaching technique caring connected to parents আমি আগে রেডি করে রাখছিলাম, তো সেটার উপর বেস্ট করে আমরা এখন বলা শিখবো। he was special in the sense that he knew how to teach the students, এটা একটা ভালো জিনিস, স্পেশাল। মিস্টার সরকার অলসো সাপোর্টেড হিজ স্টুডেন্ট ইন সাম আদার ম্যাটার্স, অন্যান্য বিষয়ে সাহায্য করতেন। অ্যান্ড মেন্টর লাইক হিজ ওন চিলড্রেন, আচ্ছা, তার নিজের সন্তানের মতো মেন্টরিং করতেন। দ্য আদার মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট হিম ইজ দ্যাট হি ইউজ টু কিপ ইন টাচ উইথ দ্য প্যারেন্টস অফ দ্য চিলড্রেন। He regularly updated the parents with the latest information about the kids, তাদের ব্যাপারে আপডেট দিতেন। As a result, he turned into a popular figure among the parent community. Wow, that's brilliant. আচ্ছা, তারপর হচ্ছে এখানে খুব কঠিন কোনো ওয়ার্ড ইউজ হয় নাই। He mentored like his own children. Well, আচ্ছা, পরেরটা আমি যদি পরের কোয়েশ্চেন ছিল and explain how this person, a teacher, has influenced you in your education. Well,
ফাইনালি যেটা আমাকে এক্সপ্লেন করতে হবে ওটা একটু, বোথ মাই এডুকেশন অ্যান্ড পার্সোনালিটি হ্যাভ বিন ইনফ্লুয়েসড বাই দিস পার্সন টু এ গ্রেট এক্সটেন্স। আচ্ছা এই ওয়ার্ডটা মানে ইউজ করার চেষ্টা করুন, ইটস এ ফ্যান্টাস্টিক ওয়ার্ড লাইক গ্রেট এক্সটেন্ট। এটা মানে টু এ গ্রেট এক্সটেন্স, টু এ লার্জ এক্সটেন্স, যে তার বোথ মাই এডুকেশন, আমার যে এডুকেশন এবং পার্সোনালিটি ছিল, এই জন্য আগে একটা বোথ শব্দ ইউজ করেছে, আপনার বোথটা ইউজ করার চেষ্টা করবেন। ভেরি নাইস ওয়ার্ড। যখন দুটো জিনিস একসাথে আসবে বোথ, অ্যান্ড বোথের পর অবশ্যই একটা অ্যান্ড বসাতে হয় এবং দেন এটা হ্যাভ হয়ে যাবে। হ্যাঁ, তখন আর হ্যাজ থাকবে না, যেহেতু বোথ মানে দুটো, দুটো মানে আছে প্লুরাল। আচ্ছা, both my education and personality have been influenced by this person to a great extent. আমাকে তুমি কতটুকু কতটুকু ভালোবাসো, টু what extent do you love me? It's a very expression about to what extents, to what extent do you agree and or disagree with me? তো আমার সাথে কতটুকু এগ্রি ডিসএগ্রি করো। ওকে, ইনফ্লুয়েন্স বাই গ্রেট এক্সটেন্ট, অনেক বড় পরিমাণে আমি ইনফ্লুয়েন্সড হয়েছিলাম। আচ্ছা, he had some special way to complete things, তার বিভিন্ন জিনিস শেষ করে কোনো স্পেশাল ওয়ে আছে, মানে অনেক টেকনিক্যাল। he was straightforward and never turned bias to any of his students. আচ্ছা, এটা খুব সুন্দর। স্ট্রেট ফরওয়ার্ড মানে হচ্ছে খুবই সাদা সিধে, মানে সিম্পল। আমরা বলি ইজি, মানে অনেক অনেক ইজি। দিস ইজ স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি নাইস ওয়ার্ড। সো যেহেতু আমাদের লেক্সিক্যাল রিসোর্স শো করতে হবে, দিস ইজ এ ভেরি গুড ওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড। ইউ আর স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড নেভার টার্ন বায়াসড, উনি কখনো বায়াসড হইতেন না টু এনি অফ স্টুডেন্টস। আমরা অনেক সময় স্টুডেন্টদের ঝুঁকে যাই, ছেলেদেরকে একরকম ট্রিট করি, মেয়েদেরকে আরেক রকম ট্রিট করি, এটাকে বায়াসড বলে। বা রিচ স্টুডেন্টসদেরকে আমরা এক চোখে দেখি, আর একটু অপেক্ষাকৃত কম রিচ যাদেরকে আরেক চোখে দেখি, দিস কল বায়াসড। এই বায়াসটা হওয়া যাবে না। তাহলে আমরা তাহলে উনি নেভার টার্ন ইনটু বায়াসড, ইটস এ ভেরি গুড কোয়ালিটি। Biased to any of his student, his personality has tremendously influenced my study to focus on my lessons. Wow, আমার লেসনের ক্ষেত্রে এটা খুব ভালো হেল্প করছে। And I'm a great fan of his teaching. Wow, he used to make our lesson as a piece of hot cake. আচ্ছা, উনি আমাদের লেসনটাকে এত সোজা করে দিতেন। হি ইউজ টু, সে করে দিত, মেক আওয়ার লেসন, আমাদের মেক as a piece of hot cake or piece of cake or piece একটু মানে এটাকে এক্সাজারেট করলাম আমরা, এ পিস অফ কেক মানে যে খুবই সোজা। উনি আমাদের পড়ালেখাকে খুব সোজা করে দিতেন, খুব সুন্দর ওয়ার্ড, এ পিস অফ কেক। তো আমি পিস অফ হট কেক মানে আরও সোজা করে দিতেন। হি লাভড অল কিডস লাইক হিজ ওন চিলড্রেন, এটা ভালো যে সবাইকে, হুইচ অ্যাট্রাক্টেড মি মোস্ট whenever I meet him with some sort of trouble, he guided me the way out of them. এবং সেখান থেকে বের হতে, he is the best in many ways, সে অনেক দিক দিয়ে ভালো, which is difficult to articulate in a brief time. যেটা articulate মানে হচ্ছে speak, is a very good word, upper level word, আপনারা ইউজ করবেন। articulate মানে speak, which is difficult to articulate, articulate মানে হচ্ছে speak, আপনারা বলবেন। So very good word, which is difficult to articulate in a brief time, যেটা অল্প সময় বলা সম্ভব না। সো এটা যদি বলেন আপনার 10 মিনিটে হয়ে যাবে। ইটস অল অ্যাবাউট ইয়োর স্পিকিং মডিউল, আজকের জন্য পার্ট এখানে। আর এটা তো বললাম 3টা পার্ট, খুব ইজি, তো এভাবে প্র্যাকটিস করেন বাকি কোয়েশ্চেনগুলো। আর আমি এখানে আরও একটু কোয়েশ্চেন আপনাদের জন্য হোমওয়ার্ক রেখেছি, সো হোমওয়ার্ক রেখেছি, আপনারা একটু করে ফেলবেন। আমি এই ইয়েটা দিয়ে দিব, পিডিএফটা। ডেসক্রাইব এ সফটওয়্যার দ্যাট ইউ অফেন ইউজ, ইউ শুড সে what is what you use it for and what benefit it brings to you, and explain, দেখেন আমি এখানে মানে রেটিং দিয়ে হাইলাইট করে দিয়েছি, and explain why this is an important software for you. Well, it's all about your questions, তো এটা আপনার প্রিপারেশন নেন। তো এই ছিল আজকের আমাদের ক্লাসের কন্টেন্ট। আর কোনো যদি কোয়েশ্চেন থাকে, কোনো কিছু যদি না বুঝি, গ্রামার আইটেম বা আমাকে ফিল ফ্রি টু আস্ক মি, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। চিয়ার্স, রমাদান মোবারক।